৮ই মে ২০২৬ সম্ভবত ভারত তাদের অগ্নি-৬ আইসিবিএমের সফল পরীক্ষা চালালো। বাংলাদেশের আকাশ থেকেই ক্ষেপণাস্ত্রটির চলাচলের দৃশ্য দেখা গেছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ৮ই মে ২০২৬ সম্ভবত ভারত তাদের অগ্নি-৬ আইসিবিএমের সফল পরীক্ষা চালালো। বাংলাদেশের আকাশ থেকেই ক্ষেপণাস্ত্রটির চলাচলের দৃশ্য দেখা গেছে। এই দৃশ্য দেখে বাংলাদেশের মানুষের মনে তীব্র এক কষ্ট এসে চেপে ধরেছে। স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেল, অথচ আমরা এখনও নিজেদের রক্ষা করার মতো প্রতিরক্ষা প্রযুক্তিতে সত্যিকারের কোনো অগ্রগতি করতে পারলাম না। আমাদের না পারার পেছনে বেশ কিছু কারণ আছে। প্রযুক্তি, কূটনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থার গলদ এবং অভাবনীয় আর্থিক উদাসীনতার এক জটিল সমীকরণ। মিসাইল বা ড্রোন তৈরির প্রযুক্তি কোনো বই পড়ে বা বিদেশ থেকে কিনে নেওয়া যায় না। এসবের জন্য দরকার নিজস্ব জ্ঞান কৌশল, যা কেবল দীর্ঘদিনের দেশীয় গবেষণা ও উন্নয়নেই অর্জিত হয়। আর এখানেই আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। বাংলাদেশ এখনও প্রতিরক্ষা খাতে পুরোপুরি ক্রয় নির্ভর। অস্ত্র আমদানি করাই আমাদের মূল কৌশল, নিজে উদ্ভাবন নয়। এর পেছনে আন্তর্জাতিক রাজনীতিও বড় বাধা। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম MTCR এর মতো চুক্তির বেড়াজাল সরাসরি আমাদের মতো দেশের পক্ষে নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জনের পথ কঠিন করে তোলে। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম বা MTCR হল 1987 সালে তৈরি একটি আন্তর্জাতিক ব্যবস্থা, যার উদ্দেশ্য হলো এমন মিসাইল প্রযুক্তি ছড়িয়ে পড়া ঠেকানো যেগুলো পারমাণবিক, রাসায়নিক বা জৈব অস্ত্র বহন করতে পারে। সহজ ভাষায়, কোনো দেশ যেন সহজে দূরপাল্লার শক্তিশালী মিসাইল বা সেই প্রযুক্তি না পায়। বিশেষ করে 300 কিলোমিটারের বেশি দূরত্বে 500 কেজির বেশি ওয়ারহেড বহন করতে পারে। এমন মিসাইলের প্রযুক্তি রফতানিতে কঠোর নিয়ন্ত্রণ থাকে। আমাদের এই বাধা পেরোবার মতো কৌশলগত অবস্থান এখনও গড়ে ওঠেনি। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে বাজেটের বাস্তবতা থেকে। সেনাবাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল্ড 2030 কর্মসূচি চলছে বটে, কিন্তু সেই বাজেটের কতটা যায় নিজস্ব গবেষণায়? 2025-26 অর্থবছরে প্রতিরক্ষা গবেষণা উন্নয়নে বরাদ্দ ছিল মাত্র 916 কোটি টাকা, যা পুরো প্রতিরক্ষা বাজেটের নগণ্য একটি অংশ। ভারত তাদের প্রতিরক্ষা বাজেটের প্রায় 5.45% ব্যয় করে R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খাতে। আমরা খরচ করি মাত্র 2.25%। এই বাস্তবতায় নিজস্ব প্রযুক্তির উদ্ভাবনের স্বপ্ন দেখাটাই কষ্টকর। ভারতের বড় অর্থনীতি হওয়ার তাদের 5.45%ও অনেক টাকা, তাই আমাদের অ্যাটলিস্ট 10% ইনভেস্ট করতে হবে। মানব সম্পদের দিকটাও কম বেদনাদায়ক নয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসাবে বাংলাদেশ প্রতি বছর প্রায় 50,000 প্রকৌশলী গ্রাজুয়েট তৈরি করছে, যদিও নির্ভরযোগ্য উৎস থেকে এর সঠিক সংখ্যা পাওয়া যায়নি। কিন্তু এই 50,000 তরুণের জন্য প্রতিরক্ষা শিল্পের দরজা প্রায় বন্ধ। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় সম্প্রতি মাত্র 13 জন প্রকৌশলী নিয়োগ পেয়েছেন। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের সাম্প্রতিক নিয়োগ ছিল মাত্র 134 জনের। বাংলাদেশে ইঞ্জিনিয়ার তৈরি হয়, কিন্তু তাদের উপযুক্ত কাজ দেওয়ার ইকোসিস্টেম তৈরি হয়নি। বিদেশের পথ না ধরলে তাদের অনেককেই কারিগরি জ্ঞান অব্যবহৃত থেকে যায়। এই হতাশার মাঝেও কিছু উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, যা আমাদের একই সঙ্গে গর্বিত ও লজ্জিত করে। আমাদের মাটিতে নয়, কিন্তু বাংলাদেশি মেধা বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা শিল্পে নিজেদের প্রমাণ করে চলেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শেষ করে আসিম রহমান নামের এক তরুণ এখন কর্মরত রয়েছেন বিশ্বের সেরা প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনে। তিনি সরাসরি F-35 যুদ্ধবিমান তৈরির প্রকল্পের উৎপাদন প্রকৌশলী। অন্যদিকে তানভীর মাহমুদ নামে এক বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা গড়ে তুলেছেন IMEX LLC, যা মার্কিন সশস্ত্র বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থাকে অত্যাধুনিক গোলাবারুদ ও অস্ত্র সিস্টেম সরবরাহ করে। এরা প্রমাণ করেছেন আমাদের জাতির ডিএনএতে প্রতিভার কোনো কমতি নেই,
কমতি শুধু সুযোগ আর পৃষ্ঠপোষকতার। এখন কি করতে হবে? 5টি সুনির্দিষ্ট পথ আছে। প্রথমত, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের বাজেট আমূল বাড়াতে হবে। 916 কোটি টাকার বাজেট দিয়ে বিপ্লব হয় না। প্রতিরক্ষা বাজেটের একটি বড় অংশ, অ্যাটলিস্ট 10% নিজস্ব R&Dতে বাধ্যতামূলকভাবে বরাদ্দ করতে হবে। দেশে বিদ্যমান স্পারসোর মতো প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়ে ভারতের DRDOর মতো একটি সমন্বিত প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র গড়ে তুলতে হবে। ঘোষিত প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল কেবল অস্ত্র সংযোজনের কারখানা নয়, সেখানে সত্যিকারের উদ্ভাবন কেন্দ্র তৈরি করতে হবে। দ্বিতীয়ত, বিদেশে ছড়িয়ে থাকা মেধা ও অভিজ্ঞতাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আসিম রহমান বা তানভীর মাহমুদের মতো অসংখ্য প্রতিভাবান বাংলাদেশি রয়েছেন যারা দেশের জন্য কাজ করার ইচ্ছা রাখেন। তাদের জন্য একটি বিশেষ প্রতিরক্ষা ফেলোশিপ চালু করতে হবে, যেখানে ভালো বেতন ও আধুনিক গবেষণাগারের নিশ্চয়তা থাকবে। তাদের জ্ঞান দেশের কাজে লাগানোর এখনই সেরা সময়। তৃতীয়ত, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। কেবল ঐতিহ্যগত মিত্রদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। কৌশলগত প্রয়োজনে পাকিস্তান ও ইরানের মতো দেশের প্রযুক্তিগত সহায়তার ব্যাপারেও খোলা মনে ভাবতে হবে। অবশ্য এখন আমরা তুরস্কের দিকে কিছুটা হাত বাড়িয়েছি। এসব দেশের সামরিক প্রযুক্তির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে চীনের সঙ্গে সম্প্রতি হওয়া চুক্তিটি আশার আলো দেখায়। দেশের মাটিতে কারখানা বসিয়ে মেড ইন বাংলাদেশ ট্যাগে ড্রোন তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রযুক্তি হস্তান্তরের শর্ত যেন কঠোরভাবে বাস্তবায়িত হয়, সেটা নিশ্চিত করতে হবে। কারখানা যেমন যন্ত্র জোড়া দেওয়ার জায়গা না হয়ে ওঠে, বরং আমাদের তরুণরা যেন আসল কারিগরি জ্ঞান অর্জন করতে পারে। চতুর্থত, দেশীয় উদ্যোগগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ধূমকেতু, এক্স ডিফেন্স এর মতো প্রতিষ্ঠান যারা ইতিমধ্যে নিজস্ব রকেট সিস্টেম তৈরির কাজ করছে, তাদের সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় এনে জাতীয় প্রকল্পে পরিণত করতে হবে। পঞ্চমত, আমাদের সবার চোখ এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। 17 ফেব্রুয়ারি 2026-এ শপথ নেয়ার পর তিনি সরকার প্রধান হিসেবে দেশ চালাচ্ছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবনে একটি মর্মস্পর্শী অনুপ্রেরণা আছে, যা হয়তো অনেকেই জানেন। তিনি নিজেই এক স্মৃতিচারণায় বলেছিলেন, ছোটবেলায় বাবা জিয়াউর রহমানের ফাইলে রকেট বা আধুনিক বিমানের নকশা আঁকা কাগজ দেখে তিনি অবাক হতেন। তারেক রহমান মনে করেন, তার বাবার এই আগ্রহ ছিল একটি প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী ও আধুনিক বাংলাদেশ গড়ার বিরাট স্বপ্নেরই অংশ। জিয়াউর রহমান শুধু বর্তমান নয়, ভবিষ্যতের বাংলাদেশের কথাও ভাবতেন। সেই স্মৃতিকে তারেক রহমান আজও গভীর অনুপ্রেরণা হিসেবে লালন করেন। আমরা আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি। আমি অর্থ মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তার কাছ থেকে, শীর্ষ কর্মকর্তার কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে একবার জিয়াউর রহমান একনেক বৈঠকে বসে তার বঙ্গভবনে খুবই নিরাপত্তা বলয়ে ঘেরা ছিল, একটি কাগজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং বাংলাদেশ কিভাবে মিসাইল প্রযুক্তি অর্জন করতে পারে এবং মহাকাশ প্রযুক্তির দিকে এগোতে পারে, এই ধরনের একটি কাগজে কাটাকাটি করছিলেন, হিসাব লিখছিলেন। শেষে সেই কাগজটি মুড়িয়ে উনি ওনার বাস্কেটে ফেলে দিয়েছিলেন। আর কিছুদিন পর তিনি ভারত সফরে যান এবং মোরারজি দেশাই তখন ভারতের প্রধানমন্ত্রী। তিনি তখন তাকে বাস্কেটের ফেলে দেওয়া সেই কাগজটি দেখিয়ে বলেন, আপনারা আমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন। এবার ভাবুন আমাদের দেশের নিরাপত্তা অবস্থা কতটা সঙ্গীন। যাক, আমরা ফিরে আসি আবার এখনকার কথায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব তার বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। তার উচিত রকেট আঁকা কাগজ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি খাতকে ঢেলে সাজানো। দলীয় ব্র্যান্ডিং নয়, বরং নিরপেক্ষ রাজনৈতিক সমর্থন আর টেকসই জাতীয় পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। তার ব্যক্তিগত এই স্মৃতি যেন হয়ে ওঠে পুরো জাতির জন্য প্রযুক্তির আত্মনির্ভরতার পথে এক শক্তিশালী প্রেরণা। এখন আমরা সাধারণ জনগণ এখন কেবল আশাই করতে পারি। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।